সবাইকে নমস্কার। যতন খুলুম খা। আজকে আমি ককবরক ভাষা নিয়ে কথা বলবো। ককবরক ভাষা, যে ভাষায় চিনি তাকুক তাই তিপ্রাস তাকুক তাই বুকুক্রক ককসাও, এই ভাষা নিয়ে কথা বলবো। আমার বন্ধুরা অনেকেই হয়তো জানেন না যে ককবরক ভাষায় শুধু ত্রিপুরার মানুষরাই কথা বলেন না, ত্রিপুরার বাইরেও এমন বহু জায়গা রয়েছে যেখানে ককবরক ভাষী মানুষ বসবাস করে, যাদের মাতৃভাষা ককবরক। এর মধ্যে বাংলাদেশ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে 4 লক্ষের বেশি 2011 সালের বাংলাদেশের জনগণনা অনুসারে 4 লক্ষের বেশি ককবরক ভাষী মানুষজন রয়েছে। কোথায় কোথায় রয়েছে জানেন? শুনলে অবাক হবেন, আমি নিজেও জানতাম না, কিন্তু ইন্টারনেটে স্টাডি করে আমি জানতে পেরেছি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে, বাংলাদেশের কুমিল্লায়, চাঁদপুরে, সিলেটে, রাজবাড়িতে, ফেনীতে এবং নোয়াখালীতে প্রচুর ককবরক ভাষী মানুষজন বসবাস করেন, যারা ককবরকে প্রত্যেক দিন কথাবার্তা বলেন। এবং এটা যেহেতু 4 লক্ষ বলা হয়েছে 2011 সালের, তাহলে 2024 সাল এই সংখ্যাটা আরও অনেক বাড়বে বলে আশা করা যায়। সেক্ষেত্রে বাংলাদেশে বিশাল সংখ্যক, হতে পারে 5-6 লক্ষ মানুষ ককবরকে কথা বলেন। এটা একটা বড় ব্যাপার, এটা সবার জানা দরকার। এছাড়া ত্রিপুরাতে তো আমরা সবাই জানি, এছাড়া আসামে, মিজোরামে, মায়ানমারে ককবরক ভাষায় কথা বলা মানুষ প্রচুর সংখ্যক থাকে। ভারতের মধ্যে 10,11,294 জন হলো 2011 সালের জনগণনা অনুসারে। আজকে 2024 সালে এই সংখ্যাটা অনেক বাড়বে বলে আশা করা যায়। এবং বাংলাদেশে তো বললামই যে 4 লক্ষের বেশি মানুষ আপনার ককবরকে কথা বলে। এখন ককবরকটা সম্বন্ধে আমরা একটু জানি, সাধারণ তথ্যগুলো, আমি খুব ডিপে ঢুকবো না, সাধারণ তথ্যগুলো যেগুলো সবার জানা দরকার। আপনি ককবরক ভাষী হন, আপনি ককবরক ভাষী না হয়ে অন্য ভাষায় কথা বলেন, কোনো অসুবিধা নাই, কিন্তু ককবরক ভাষার সম্বন্ধে আমাদের মিনিমাম যে ইনফরমেশনগুলো জানা দরকার, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভাষা, খুব মিষ্ট ভাষা। আমি মনে করি ককবরক ভাষাটা খুব সম্মানের ভাষা। এবং ককবরক ন বেলাই হামজাগ, তো ককবরকে আমি কথা বলতেও ভালোবাসি, যদিও বেশি পারি না, অল্প অল্প পারি। আর ককবরক সবাই শিখুক, জানুক, এটা আমি মনে করি, এটা দরকার আছে। আর ককবরকে যারা আছে, ককবরক আমার তিপ্রাসা তাকুক তাই বুকুক্রক ন বেলাই হামজাগ, তো এই কারণে ককবরক সম্বন্ধে তথ্যগুলো সবার জানা দরকার বলে আমি মনে করি। প্রথমত হলো তিব্বত বার্মা ভাষাগোষ্ঠীর এই অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা হলো ককবরক। ত্রিপুরা এবং বাংলাদেশে এবং মায়ানমারের কথা তো আমি বললামই, এই ভাষা ব্যবহার করা হয়। আগে এই ককবরককে ত্রিপুরী বলা হতো বা তিপ্রা কক বলা হতো। প্রথম শতক, অর্থাৎ এটা কত, এটা 2000-এর বেশি চলছে, 2024 সাল। কিন্তু প্রথম শতক মানে আজকে থেকে প্রায় 2 বছর আগে, 2000 বছর আগে, প্রথম শতক থেকে ককবরকে আপনার অস্তিত্ব পাওয়া যায় আর কি, ককবরকে। সেই সময় ত্রিপুরার রাজারা তাদের রাজত্বের ইতিহাস লেখা শুরু করেন। এই সময়কালটা মোটামুটি তার একটু সামান্য এদিক এদিক হবে। ককবরকের নিজস্ব লিপি ছিল, কিন্তু এটা সবাই জানেন না, ককবরকের নিজস্ব লিপি ছিল। আজকে ককবরকের লিপি বিতর্ক সম্বন্ধে সবাই অবগত আছি, যে কেউ বলছেন বাংলা লিপি ব্যবহার করা হোক, কেউ বলছেন রোমান লিপি ব্যবহার করা হোক। রাজ্য সরকারের আপনার স্কুলগুলোতে আপনার ককবরক এবং মানে রোমান লিপি এবং বাংলা লিপি দুটোকেই ব্যবহার করা হয়। কিছুদিন আগে নিয়ে আন্দোলনও হয়েছে, আমার অনেক ভিডিও হয়েছে এই ব্যাপারে, আপনারা জানেন সবাই। কিন্তু সবাই যেটা জানেন না যে ককবরকের নিজস্ব লিপি ছিল, এটা অনেক বড় তথ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ককবরকের যে লিপি, যার নাম ছিল কলমা, এই লিপি এখন আর কেউ ব্যবহার করেন না। এই লিপিতে যে বই লেখা হয়েছিল, সেই বইগুলিও এখন আর নাকি খুঁজে পাওয়া যায় না। রাজরত্নাকর নামে যে বইটিতে ত্রিপুরার ইতিহাস লেখা হয়েছিল, এই বইটি লেখাতে কলমা লিপি ব্যবহার করা হয়েছিল। দুর্ভাগ্য যে রাজরত্নাকরে সেই কলমা লিপি ব্যবহার করা বইটি আর পাওয়া যায় না। দুর্লভেন্দ্র চন্তাই এই লেখার দায়িত্ব পান শুরুতে, যদি পরবর্তী সময়ে আরো অনেকেই লেখেন। এর মধ্যে শুক্রেশ্বর ও বানেশ্বর নামে 2 জন ব্রাহ্মণ
বইটি রাজরত্নাকরকে সংস্কৃতে ট্রান্সলেট করেন এবং পরে 19 শতকে বাংলায় অনুবাদ করা হয়। কিন্তু ককবরকের লেখা এই বই এখন আর পাওয়া যায় না। বুঝতে পারছেন? তাহলে লিপি বিতর্কে এই তথ্য কিন্তু সবার জানা দরকার। এবং আমার মনে হয় আমি সবাইকে আহ্বান করব, বিশেষ করে যারা ককবরক নিয়ে গবেষণা করেন, ককবরকের কলমা লিপিটাকে আবারও তুলে আনার চেষ্টা করেন। যদি এটা করা যেতে পারে তাহলে ককবরক ভাষী মানুষজন কিন্তু উপজাতি শব্দ থেকে শব্দটাকে হয়তো আমার মনে হয় তারা অতীত করে দিয়ে তারা জাতিতে পরিণত হয়ে যাবেন। তাদের জন্য এটা একটা বিরাট বড় মাইলস্টোন হবে যদি কলমা লিপিকে তুলে আনা যায়। 1979 সালে ত্রিপুরা সরকার ককবরককে অফিসিয়াল ভাষার মর্যাদা দেয়। এর আগে কিন্তু অফিসিয়াল ভাষার মর্যাদা ছিল না ককবরকে। 1980 সাল থেকে স্কুলে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয় ককবরককে। 1994 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ককবরকের জন্য সার্টিফিকেট কোর্স চালু হয়। 2001 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে ককবরকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা শুরু হয়। 2012 সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে বিএ ডিগ্রি কোর্সে ককবরককে অন্তর্ভুক্ত করা হয়। 2015 সালে এমএ কোর্সে ককবরককে ঢোকানো হয়। সংবিধানের 8ম তফসিল অনুযায়ী বা 8th শিডিউল অনুযায়ী ভারতের অফিসিয়াল ভাষা হিসেবে ককবরককে স্বীকৃতি প্রদানের জন্য দাবি উঠেছে। তাহলে বুঝতে পারছেন ককবরক কত গুরুত্বপূর্ণ ভাষা। এবং একটা ভাষার গুরুত্ব বোঝা যায় যদি সেই ভাষার লিপি থাকে। আজকে ককবরক ভাষী মানুষদের নিজেদের ভাষা লেখার জন্য অন্যের লিপি ধার করতে হচ্ছে, হয় বাংলা বা রোমান, কোনোটাই কিন্তু মানে খুব বেশি মর্যাদার বিষয় না। সর্বোচ্চ মর্যাদার বিষয় হলো কলমা লিপি, যেটা ককবরকের জন্য ছিল। তার মানে ককবরক ভাষী মানুষজন অনেক উন্নত। এমনিতেও ত্রিপুরার ককবরক ভাষী মানুষজন চিন্তা চেতনায়, শিক্ষা দীক্ষায়, জ্ঞানে বুদ্ধিতে অনেক বেশি, অনেক অ্যাডভান্স। কিন্তু তাদের গান বাজনা ইত্যাদি সবকিছু দেখবেন। তারা যে অ্যালবাম বার করে, ত্রিপুরা রাজ্যে যত গানের অ্যালবাম বের হয় আমার মনে হয় তার মধ্যে 90% ককবরক ভাষায়, ককবরক ভাষী ছেলে মেয়েরা গানের অ্যালবাম তৈরি করে। তারা গান লেখে, তারা গানের সুর দেয়, তারা গান গায়। এবং এখান থেকে এখানকার ককবরক ভাষী ত্রিপুরাসা শিল্পী ইন্ডিয়ান আইডল পর্যন্ত হয়েছে। তাহলে কোয়ালিটির দিক থেকে তারা অনেক অ্যাডভান্স। কিন্তু তাদের একটাই মাইনাস পয়েন্ট রয়েছে, সেটা হলো তার লিপি। তো আমার মনে হয় গবেষকদের এই বিষয়টিতে খুব বেশি অ্যাটেনশন দেওয়া দরকার, যে কলমা লিপিকেও তুলে আনা, যাতে তারা গর্ব করে এই লিপিকে দেখিয়ে সারা পৃথিবীকে বলতে পারে যে দেখো আমাদের নিজস্ব লিপি আছে। কারণ একটা জাতি, একটা সম্প্রদায় যখন লিপি তৈরি করতে পারে তখনই বোঝা যায় সে কত অ্যাডভান্সে। সুতরাং আজকে থেকে অনেক বছর আগে, শত শত বছর আগে যদি এই সম্প্রদায়ের মানুষের নিজস্ব লিপি ছিল তাহলে তারা কতটুকু উন্নত আগেই থেকেই ছিল। আজকেও দেখবেন তাদের কথাবার্তা বলা, আচার আচরণ সবকিছু কত অ্যাডভান্স। অনেক মানে আমি মনে করি যে এসটি তো ডেফিনেটলি সংবিধান অনুযায়ী বলা হয়, কিন্তু যত এসটি রয়েছে ভারতবর্ষে তার মধ্যে আমাদের ত্রিপুরাসারা অনেক অ্যাডভান্স। তারা তাদের জীবনের সমস্ত ক্ষেত্রে, তাদের পূজা পদ্ধতি, তাদের আচার আচরণ, তাদের কৃষ্টি সংস্কৃতি সবকিছুই বাদ বাকি যত শেডিউল্ড ট্রাইব কমিউনিটিগুলো রয়েছে ভারতবর্ষে তাদের অনেকের তুলনায় অনেক অ্যাডভান্স। এই কারণে এই ক্ষেত্রে একটা মাইলস্টোন হতে পারে। আমার ত্রিপুরাসা ভাই বোনরা যারা ভিডিওটি দেখছেন বা দেখবেন, তারা প্রথমত এই ভিডিওটিকে আমি বলবো, রিকোয়েস্ট করব যাতে ম্যাক্সিমাম ত্রিপুরাসা ভাই বোনের কাছে এটা ছড়িয়ে দেওয়া হয়, যাতে তাদের মধ্যে আত্মবিশ্বাস আরও বেশি বাড়ে। নিজেদের অতীত ইতিহাসকে জানতে পারলে, নিজেদের ভাষার যে গরিমা, যে মর্যাদা, এটা যদি জানতে পারে তাহলে ইয়াং জেনারেশন তার মধ্যে আত্মবিশ্বাস অনেক বেশি বেড়ে যাবে। তারা অনেক বেশি আপনার মানে কি বলবো, নিজের প্রতিভাকে তুলে ধরতে পারবে। এই কারণে এই ভিডিওটিকে ম্যাক্সিমাম শেয়ার করবেন। আপনার কাছে যতগুলি মাধ্যম আছে সবগুলো মাধ্যম ব্যবহার করে ভিডিওটিকে প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে দেখে, তারা যাতে ভালো করে মন দিয়ে শোনে কথাগুলি এবং যাতে বুঝতে পারে। এতে তাদের আপনার এই জেনারেশনকে আরও খুব দ্রুত আপনারা এগিয়ে দিতে পারবেন। এই কারণে এই কাজটা করবেন। আর দ্বিতীয়ত, আপনাদের মধ্যে যারা গবেষণার কাজ করেন, ধরুন অনেকে আছে পিএইচডি, এর মধ্যে আমার স্টুডেন্টও রয়েছে, ত্রিপুরাসা স্টুডেন্টও রয়েছে। আমি যখন স্কুলে পড়াতাম টিচার হিসাবে 2 বছর ডন বস্কো স্কুলে,
তখন আমার স্টুডেন্ট এখন আপনার পিএইচডি করছে, আমাকে কিছুদিন আগে ফোন করে জানিয়েছে। আমি সবাইকে আহ্বান করব যে কলমা লিপিটাকে তুলে আনতে। সেটা হয়তো সবাই এখন আর আগের মতো ব্যবহার করতে পারবে না, লিপিটাকে শিখতে শিখতে অনেক সময় লাগবে, কিন্তু এই লিপিটা তুলে এনে যদি পৃথিবীর সামনে আপনার দেখাতে পারবে, তাহলে এতে ককবরক ভাষার, ককবরক ভাষীদের মর্যাদা 1000 গুণ বেড়ে যাবে। এই কাজটা করতে পারলে আপনাদের ভালো হবে। এই সাজেশনটা রইল আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই, যতন খোলমখা। আর অবশ্যই আরেকবার বলবো, ভিডিওটিতে আপনারা কমেন্ট করে আপনাদের মন্তব্য তো অবশ্যই জানাবেন। ভারতে, বাংলাদেশে, মায়ানমারে যেখানে যেখানে আপনাদের পরিচিত লোকরা রয়েছে তাদের কাছে ভিডিওটি পাঠাবেন আর অবশ্যই শেয়ার করবেন। যতন খোলমখা।